দিদি, দুর্গা এখন কেমন আছে দিদি? ডাক্তার কি বলছেন? ওর অসুখ একদম সেরে যাবে বলেছেন তো? এখনো আর আমাদের দুর্গা নয়, ডক্টর রত্নামালার সন্তানও। দিদি কি বলছেন কি আপনি? দিদি আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও তো আমাদের মেয়ে দুর্গা, কেন ডাক্তারের মেয়ে হতে যাবে? প্রচুর ডক্টরদের সঙ্গে আমি কথা বলেছি, কিন্তু তাদের মধ্যে কেউই একদম 100% ঠিক করে দেবেন বলে গ্যারান্টি দিচ্ছেন না। একমাত্র এই ডক্টরই আমায় কথা দিয়েছেন 100% ওর রোগ সারিয়ে তুলে ওকে সুস্থ করে তুলবেন। কিন্তু দুর্গাকে সুস্থ করে দেওয়ার বদলে উনি বলেছেন যে আমাদের মেয়ে দুর্গাকে ওনাকে দত্তক দিতে হবে। আমি অন্য কোনো পথ পেলামই না, আমার হাতেও কিছু ছিল না, সেই জন্য আমি দত্তক দিয়ে দিয়েছি। দিদি, এটা আপনি কি করে পারলেন দিদি? আমি তো সেদিন হাত কেটে আঁচল পেতে মেয়েটাকে চেয়েছিলাম, কিন্তু সেদিন তো আপনার মন গলেনি। আমি যখন মরতে যাচ্ছিলাম তখনও আপনি জেদ করে বলেছিলেন আপনার মেয়েকে আপনারই চাই, কিন্তু এখন আপনি কি করে মেয়েটাকে দত্তক দিয়ে দিলেন দিদি? দুর্গাকে বাঁচাতে পারবেন কি আপনারা? তা আমরা কি করে পারবো? এই ডক্টর পারবেন বাঁচাতে। মেয়ে আমাদের সঙ্গে থেকে যদি মারা যায় ভালো, নাকি ওই ডক্টরের সঙ্গে থেকে যদি বেঁচে যায় সেটা ভালো? আপনারা আমার কাছে এসে এই বাচ্চা আমাদের চাই বলে চাইবার সময় যে পরিস্থিতিতে ছিলেন, সেই পরিস্থিতিতে এখন আমি আছি। জন্ম দিয়ে আমি ওকে রাখতে পারছি না, আপনারা পালন করেও ওকে নিজের বলতে পারছেন না। আমাদের মেয়েকে বাঁচিয়ে রাখতে হলে এখন আমাদের তিনজনকেই ত্যাগ করতে হবে। এটা কি করে সম্ভব দিদি? এটা তো হসপিটাল, লোকে চিকিৎসা করতে আসে আর ওরা চিকিৎসা করে টাকা নেয়। ওইসব ছেড়ে বাচ্চাটাই আমাদেরকে দিয়ে দাও, সে কথা বললে কি করে আমরা মেনে নিতে পারি বলো দিদি? সেটা কি করে সম্ভব? অন্যায়, এটা আমাদেরকে ঠকানো হচ্ছে। এখানে ন্যায় অন্যায়ের প্রশ্ন আসছে না, এটা আমাদের মেয়ের জীবনের প্রশ্ন। এখন আমি ওনাকে, আমার মেয়েকে আমি আপনাকে দত্তক দেব না বললে, যদি বলেন ট্রিটমেন্ট করব না, আপনার মেয়েকে নিয়ে আপনি চলে যান, তাহলে তখন কি অবস্থা হবে আমাদের? আর কয়েকটা দিন পরে আমাদের মেয়ে প্রাণ ত্যাগ করে আমাদের থেকে দূরে চলে যাবে। তখন আমাদের মেয়ে না আমাদের থাকবে, না অন্য কারোর কাছে থাকবে। আমরা নয় মেয়েকে চোখের সামনে দেখতে পাবো না, কিন্তু কোনো একটা জায়গায় সুখে আছে, আনন্দে আছে ভেবে শান্তি পাবো মনে। এটা মনে করেই আমাদের বাকি জীবন কাটাতে হবে, কিন্তু সেই জীবনের কথা ভাবলেও নরকের মতো মনে হয়।
কিন্তু কি করব, আমাদের কাছে অন্য কোনো রাস্তাও নেই। দিদি, বাচ্চাকে আমাদেরকে দত্তক না দিলে আমরা কোনোভাবে ওর ট্রিটমেন্ট করতে পারবো না। এটা বলতে পারেন না, এটা অপরাধ। ডাক্তারকে বলুন, আমি গিয়ে কথা বলবো। এই চলো। আরে দাঁড়ান, যাবেন না। দিদি, দুর্গা নামে একটা মেয়েকে চিকিৎসা করছেন কোন ডাক্তার দিদি? উনি কোথায় আছেন? আমি, বলুন। আপনিও একজন মেয়ে, আপনার কোনো আত্মসম্মান আছে কি? ডাক্তারের নামে আপনি কলঙ্ক। এটা হসপিটাল, পেশেন্ট আছে, চিৎকার করবেন না। আচ্ছা দিদি, ও চিৎকার করে কথা বললে সেটা ভুল হয়, কিন্তু একজন মা তার অসুস্থ বাচ্চাকে এখানে চিকিৎসা করিয়ে সুস্থ করে তুলতে চাইলে আমি আপনার বাচ্চাকে সুস্থ করে দেব, কিন্তু তার বদলে আপনার মেয়েকে আমায় দত্তক দিতে হবে, এ কথা বললে আপনার ভুল হয় না? দেখুন দিদি, আপনি ডাক্তার হয়ে এতটা নিজ কাজ কি করে করতে পারছেন? এটা কি আপনি ঠিক করছেন? আপনার যদি বাচ্চা না থেকে থাকে তার জন্য অন্য অনেক উপায় আছে। ডাক্তার হয়ে আপনি কি সেসব জানেন না? সেসবের জন্য চিকিৎসা নয়, বাবা মা নেই এমন অনাথ বাচ্চাকে আইনের মাধ্যমে দত্তক নিয়ে তাকে মানুষ করতে হয়। আমাদের মেয়েকে আপনার কি দরকার? দেখে আসুন, বেশি কথা বলবেন না। এই বাচ্চার সঙ্গে আপনাদের কি সম্পর্ক? ওই বাচ্চাকে আমরাই মানুষ করেছিলাম। ওই বাচ্চার তো জন্মদাত্রী মাই আমাকে দত্তক দিয়ে গেল, আপনারা আবার কোথা থেকে এলেন? এটা আমার আর শিবানী ম্যাডামের ব্যাপার, বুঝলেন? আমি বলেছি বলে উনি দিয়েছেন। এই বিষয়টা নিয়ে কারোর কথা বলার কোনো অধিকার নেই। আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে শিবানী ম্যাডামের সঙ্গে কথা বলুন, আমার কাজ আছে, আসছি। কাজ হয়েছে? আর কতক্ষণ লাগবে? আমি খাটের নিচে না, গাড়ির নিচে কাজ করছি। হাই নন্দিনী। হাই বস। উনি গাড়ির তলায় কি করছেন? গুঁড়ো নুনগুলো গাড়ির নিচে লুকোচ্ছে। পুলিশ যদি ধরে তাহলে ম্যাক্সিমাম সময় ডিকি চেক করে, সিটের নিচে চেক করে কিংবা ড্যাশবোর্ডে চেক করে। কারের নিচে কেউ চেক করে না। সেই জন্যই কারের নিচে সব ফিক্স করছি। এই জন্যই বলে পড়াশোনা জানা ক্যান্ডিডেটদেরই এইসব কাজে রাখতে হয়। এত বছর ধরে এই বিজনেসে রয়েছি আমি, কিন্তু এই বুদ্ধিটা আমার মাথাতেই আসেনি। দারুণ ভাই। হ্যাঁ, তোমার যত প্রশংসা করা যায় ততটাই কম। হ্যাঁ, আমি কি ক্যান্সারের মেডিসিনের খোঁজ করেছি নাকি?
এত প্রশংসা করার কোনো দরকার নেই। আমি কাজ করছি, চুরি বেইমানির কাজ। এতে আবার প্রশংসার কি আছে? হ্যাঁ, কাজই সবকিছু বন্ধু, সে যে কাজই হোক না কেন। গুরু, তোমার মোটিভেশনাল স্পিচের কোনো দরকার নেই। তোমার যা কাজ আছে সবের সাথে কথা বলো। পার্টনার, এই নাও। এটাতে অ্যাডভান্স 30 লাখ টাকা আছে, আর বাকি 20 লাখ কাজ হয়ে যাওয়ার পরে। ধরে নিন কাজ হয়েই গেছে। এটা হওয়ার পরে। এই নাও। বাকি অর্ধেক পার্টির কাছে থাকবে। এই অর্ধেক কাগজটা ওনাকে দিয়ে ওনার কাছ থেকে একটা কাগজ নেবে যাতে লেখা থাকবে বুলবুল কি। দুটো ম্যাচ হয়ে যাওয়ার পরে ওনাকে প্যাকেজটা ডেলিভারি করে দিতে হবে। একবার ডেলিভারি হয়ে যাওয়ার পর আমায় কল করবে। ঠিক আছে, আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে। তোমার বর কেমন? ট্র্যাক থেকে নেমে গেছে মনে হচ্ছে। এই সব বাজে কাজ বলে রাগ করে আবার পুলিশকে সবকিছু বলে দেবে না তো? আমার হাজবেন্ডকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমার হাজবেন্ডকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ও আমাকে না জিজ্ঞেস করে নিঃশ্বাসও নেয় না। তাহলে পুলিশের কাছে গিয়ে আমাদের ব্যবসার ব্যাপারে বলবে কোন সাহসে বলুন তো? ওকে ম্যানেজ করার সব দায়িত্ব আমার। আপনি এসব নিয়ে একদম ভাববেন না। তোমার উপর আমার পুরো ভরসা আছে, কিন্তু ওকে দেখার পর থেকে আমার একটু ডাউট হচ্ছে। ওকে আমি হ্যান্ডেল করে নেব। ওকে, বাই। দুর্গা, শোনো, চুপ করো, কেঁদো না। এখানে কাঁদে না। আমাদের মেয়েটা আগে ঠিক হয়ে যাক, আমরা পরে কথা বলবো। মেয়েটার এমনি এখন জ্ঞান নেই, তার উপর যদি আবার কোনো সমস্যা হয় ওরই কষ্ট বাড়বে। আগে আমাদের মেয়েটা সুস্থ হয়ে যাক, আগে আমাদের মেয়েটা সুস্থ হয়ে যাক, তারপর না হয় ওকে গ্রাম থেকে একবার ঘুরিয়ে আনবো। তুমি গিন্নি ঠিক কথাই বলেছো, একদম ঠিক কথা।
আরে নন্দিনী, তুমি কাঁদছো কেন? নন্দিনী, আরে কাঁদছো কেন? সামনে দেখো। হ্যাঁ হ্যাঁ, এই ভাই, নিচে নামো, গাড়ি চেক করবো আমি, নিচে নামো। আরে নামো বলছি। টিকিটটা ওপেন করো। তোমাকেই বলছি, টিকিটটা ওপেন করো তাড়াতাড়ি, চলো। হুম। বন্ধ করে দাও। কি হয়েছে বোন? 3 দিন আগে বললে যে তোমার মা নাকি মারা গেছেন, আর এখন তুমি হানিমুনে যাচ্ছ। হ্যাঁ, ও তো দেখছি আমার দিকেই দেখাচ্ছে। দাদা, আমার মায়ের শেষ আশা কি ছিল জানেন? আমি যেন ওর সাথে বিয়ে করে নি। ওহো, আমার মা মারা যাওয়ার আগে ওর কাছে বলেছিল যে আমার মেয়ে বিজয়ের সাথে বিয়ে করলে খুব ভালো থাকবে, আর আমি নিশ্চিন্তে আমার শেষ নিঃশ্বাস নিতে পারবো। আর সেই দিন রাতেই দাদা আমার মা চলে গেল। আর সেই জন্যই আমি মায়ের শেষ ইচ্ছে পূরণ করতে, মায়ের যাতে আত্মার শান্তি হয় সেটা দেখতে, আমি ওকে ইচ্ছে না থাকা সত্ত্বেও বিয়ে করে সংসার শুরু করছি। ছোট্ট বোন আমার, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। তোমার ত্যাগ আমি অনুভব করতে পারছি। এটা রাখো। হ্যাঁ, আরে বাবা। দাদা, টাকা কেন দিচ্ছেন? দেখো বোন, তোমার বিয়েতে তো এই দাদা যেতে পারেনি, তোমাকে তো কিছুই দিতে পারেনি, তোমাকে বিয়ের পিড়িতে বসা অবস্থাতে দেখতেও পাইনি। দাদার কাছ থেকে এই ছোট্ট উপহারটা তুমি রাখো বোন। কি গো, এখানে এসো। দাদার কাছে আশীর্বাদ নাও, প্রণাম করো, প্রণাম করো। দরকার নেই, সুখে থাকো সুখে থাকো। বোন শোনো, শ্বশুর বাড়ি যাচ্ছ তো, এই দাদার দুটো ভালো কথা শুনে যাও। তুমি মায়ের কাছে হয়তো রানীর মতো বড় হয়েছ, কিন্তু শ্বশুর বাড়িতে সেবা করতে হবে মা। শ্বশুর শাশুড়িকে সম্মান করতে হবে। যে বর তোমায় বিয়ে করেছে তাকে দেবতার চোখে দেখতে হবে। কাক ডাকার আগে ঘুম থেকে উঠতে হবে। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। স্নান করে পুজো করে দিন শুরু করতে হবে। কিন্তু মায়ের নাম উজ্জ্বল করবে বোন। শাখা পলা সিঁদুর এগুলো সব সময় পরে থাকবে তুমি। দেখো বোন, 2 দিন পর তোমাদের সন্তান হবে, তাদেরও আবার সন্তান হবে। নাতি পুতি নিয়ে সারা জীবন তোমরা সুখে সংসার করবে। হানিমুনে যাচ্ছ তো তোমরা, যাও সাবধানে, ভগবান মঙ্গল করুক।
ঠিক আছে ঠিক আছে, চলি আমি। হ্যাঁ, কমলা মা, দিদিকে ফোন করেছিলে? হ্যাঁ করেছিল। দুর্গা কেমন আছে গো? মনে হচ্ছে ঠিক হয়ে গেছে, এই জন্য বাড়িতে আসবে বলে বলছিল, সেই জন্য আরতির থালা রেডি করছি। দিদি দুর্গাকে নিয়ে আসবে তো? আরে বোকা, আমি তোকে কি বলছি, বাড়িতে ও অবশ্যই আসবে আর সুস্থ হয়ে আসবে। শোন, ওকে যে ট্রিটমেন্ট করছে সেই ডাক্তার পৃথিবীতে 1 নম্বর। এরপরে আর দুর্গার কোনো অসুবিধা হবে না বলেছে তো? ডাক্তার কি বলেছে সেটা আমি জানি না, ওরা আসার পরে জিজ্ঞেস করবো। দুর্গার পালিত বাবা মা আগে থেকে বলে রাখলে এই অসুবিধেই হতো না। এই ব্যাপারে দিদি যদি জানতো তাহলে তো ট্রিটমেন্ট শুরু করে দিত, ওর শরীর এতটা খারাপ হতে দিত না।